এ সপ্তাহের আন্তর্জাতিক নিউজে থাকছে ইরানের তেল রপ্তানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েলের বিচ্ছিন্নতা, নেপালে অনলাইনে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং ডিসকর্ডের বিপ্লব, ভারতের রাজনৈতিক অস্থিরতার হুঁশিয়ারি এবং মোদী সরকারের পতনের দাবিতে উত্তাল ভারত। বিস্তারিত জানবো এই ভিডিওতে। ইরানের তেল রপ্তানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা এবং তেহরানের প্রতিক্রিয়া। আমেরিকা ইরানের তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে তেহরান এখনও এই পরিস্থিতিতে চিন্তিত নয়, এমনটাই জানাচ্ছে বিশ্লেষকরা। নিষেধাজ্ঞার লক্ষ্য মূলত 1 ডজনের বেশি ব্যক্তি ও কোম্পানি, যারা গ্রে মার্কেটে তেল বিক্রি করে এবং সেই অর্থ হংকং ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই অর্থ ইরানের রেভলিউশনারি গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সমরাস্ত্র কর্মসূচিতে ব্যবহার হয়েছে। এছাড়া 2 ইরানি নাগরিকের বিরুদ্ধে প্রায় $100 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি কেনারও অভিযোগ রয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইরানের সমরাস্ত্র কর্মসূচি চালাতে এই প্রচারকৃত অর্থ সরাসরি কাজে লাগানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য মুসলিম দেশে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরান তেল বিক্রি করে যা ডলার আয় করে তা মূলত সমরাস্ত্র সমৃদ্ধকরণ ও মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর কাজে ব্যবহার করে। যদিও 2009 সালে জিব্রাল্টার প্রণালীতে একটি তেল ট্যাঙ্কার আটক হয়েছিল সিরিয়ায় তেল পাচারের অভিযোগে। তেহরান তখনও শিপ টু শিপ লেনদেন ও শ্যাডো ফ্লিটের মাধ্যমে বিকল্প পথে তেল রপ্তানি চালিয়ে এসেছে। নিষেধাজ্ঞার তালিকায় শুধু ইরানি নাগরিক নয়, বিদেশি ব্যবসায়ীদের নামও রয়েছে। তেহরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানকে খুব একটা বিচলিত করবে না। তবে প্রশ্ন হলো, তেহরান কি আসলেই এই নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা করতে পারবে, নাকি মার্কিন পদক্ষেপ ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিকে প্রভাবিত করবে? ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ও ইসরায়েলের বিচ্ছিন্নতা। ইউরোপের দেশগুলো একের পর এক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামের পর এবার লুক্সেমবার্গও এই পথে এগিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল পার্লামেন্টে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সাথে বাণিজ্যিক লেনদেন স্থগিত করার প্রস্তাব দিয়েছে। এই সঙ্গে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী এবং জোর করে বসতি স্থাপনাকারীদের ওপর নিষেধাজ্ঞার প্রভাবও উঠেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী বলেছেন, 2 রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক। এজন্য লুক্সেমবার্গ সরকার আগামী জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছেন। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া আরব দেশগুলোকে ইতিবাচক সংকেত পাঠাবে, যা বাণিজ্য ও বিনিয়োগে সুবিধা দিবে। এছাড়া অনেক ইউরোপীয় দেশ মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে পক্ষপাত দুষ্ট। সেক্ষেত্রে তারা নিজেদের আলাদা ব্যালেন্স শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে একের পর এক পশ্চিমা দেশের অবস্থান গ্রহণের কারণে আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো এটি স্বীকারও করেছেন। আনাদুল এজেন্সি খবরে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধে এবং সরকার কট্টর ডানপন্থী নীতির কারণে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল একঘরেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে প্রশ্ন হলো, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সমর্থন ইসরায়েলকে কতটা বিচ্ছিন্ন করবে, এবং এই নতুন অবস্থায় প্রভাব মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর কী প্রভাব হতে পারে। ডিসকর্ডের বিপ্লব, কিভাবে অনলাইন চ্যাটে নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। আপনারা দেখেছেন, নেপালের পার্লামেন্টে আগুন জ্বলছে, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত, 51 জন নিহত এবং একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু এর শুরুটা কখনো অভ্যুত্থান বা নির্বাচন দিয়ে হয়নি। শুরু হয়েছিল একটি অনলাইন প্ল্যাটফর্মে ডিসকর্ডে। সেখানে জেনজি নামের ব্যবহারকারী রাজনীতিবিদদের সন্তানদের নিয়ে ব্যঙ্গ করেছিল। এরপর যা ঘটলো তা ছিল একটি বিপ্লব। এই বিপ্লব শেষ পর্যন্ত সরকারের পতন ঘটালো এবং নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। সবকিছু ঘটলো অনলাইনে। সবকিছু ছোট থেকে শুরু হয়েছিল। তরুণ নেপালিরা সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। কিন্তু সরকার নতুন নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর অধিকাংশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। জেনজি তরুণদের নেতৃত্বে রাস্তায় বিক্ষোভ শুরু করেছিল, নিষেধাজ্ঞা নয় বরং দুর্নীতি ছিল মূল কারণ। কয়েকদিনের মধ্যে বিক্ষোভ চরমে পৌঁছায়, সরকারি ভবনে আগুন লাগে, নিরাপত্তা বাহিনী গুলি ও কাঁদানের গ্যাস ব্যবহার করে। হঠাৎ নেপালের কোনো কার্যকর সরকার ছিল না। তখনও প্রশ্ন উঠল, কে দায়িত্ব নেবে। ডিসকর্ড কি? এটি 2015 সালে চালু হওয়া একটি মেসেজিং অ্যাপ, যা মূলত গেমিং চ্যাট এবং মিমের জন্য পরিচিত। মানুষ সার্ভারে যোগাযোগ করে, যা বড় গ্রুপ চ্যাট এবং চ্যানেলে বিভক্ত। এখানে ভূমিকা নির্ধারণ, ট্রোল নিষিদ্ধ করা, এমনকি মানুষকে রিমুভ করা যায়। বর্তমানে প্রতি মাসে 200 মিলিয়নের বেশি ব্যবহারকারী আছে, যারা মূলত 30 বছরের নিচে। নেপালে সরকার পদত্যাগ করার পর কোনো কেন্দ্রীয় নেতা ছিল না, শুধু ছিল প্রচুর গতি।
1,10,000-এরও বেশি সদস্যের একটি ডিসকর্ড সার্ভার সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নেপালের সেনাপ্রধানরা চুপচাপ সার্ভারের মডারেটরদের সঙ্গে দেখা করেন এবং অনুরোধ করেন একজন অস্থায়ী নেতা প্রস্তাব করুন, যিনি বিক্ষোভকারী ও সামরিক বাহিনী উভয়ের কাছেই গ্রহণযোগ্য। মাত্র 4 দিনের মধ্যে সার্ভারের সদস্য সংখ্যা বৃদ্ধি পায় 1,45,000-এ। অবশেষে তারা সুশীলা কার্কিকে নির্বাচন করে, যিনি একসময় নেপালের প্রধান বিচারপতি ছিলেন। এরপর আয়োজকরা তার নাম সেনা বিন্যাসের কাছে নিয়ে যায়। সম্মতি মিলে 12 সেপ্টেম্বর রাষ্ট্রপতি তাকে আনুষ্ঠানিকভাবে শপথ করান। 2026 সালের মার্চ মাস পর্যন্ত তার কাজ হবে দেশকে স্থিতিশীল রাখা। নেপালের এই ঘটনা শুধুমাত্র লিঙ্গ বৈষম্য ভাঙার জন্য স্মরণীয় নয়, এটি স্মরণীয় হবে কারণ এটি দেখিয়েছে কিভাবে তরুণ অনলাইন চ্যাটরুম এবং সোশ্যাল মিডিয়ার শক্তি ব্যবহার করে একটি দেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নির্বাচন করা সম্ভব। মোদী সরকারের পতনের দাবিতে ফুঁসছে গোটা ভারত। দক্ষিণ এশিয়ার ক্ষমতার পথ পরিবর্তনের ঝড় বইছে শ্রীলঙ্কা থেকে নেপাল পর্যন্ত। এবার সেই ঝড় কি ভারতেও আঘাত হানবে? নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় শিবসেনা নেতা সঞ্জয় রাউত হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে নরেন্দ্র মোদী সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার কেন্দ্রীয়করণের কারণে ভারত ও নেপালের মতো রাজনৈতিক সংকটে পড়তে পারে। নেপালের তরুণদের নেতৃত্বে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল তার মূল কারণ ছিল সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার মতো স্বৈরাচারী পদক্ষেপ। সেই বিক্ষোভের মুখে পতন ঘটে নেপালি প্রধানমন্ত্রীর। সঞ্জয় রাউতের মতো ভারতের পরিস্থিতিও নেপালের থেকে খুব বেশি আলাদা নয়। দুর্নীতি আর ক্ষমতার অহংকারে তৈরি রাজনৈতিক কাঠামো এক ঝড়ে ভেঙে পড়তে পারে। তিনি সরাসরি বলেছেন, নেপালে যে আগুন লেগেছে তা ভারতে ছড়িয়ে পড়া শুধু সময়ের ব্যাপার। রাউত আরও বলেন, ভারত আজও টিকে আছে কেবল মহাত্মা গান্ধীর আদর্শের কারণে। তিনি মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, আপনি গান্ধীকে যতই অপমান করুন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। অর্থাৎ জনগণের মধ্যে গান্ধীর নৈতিক আদর্শের প্রভাবই এই সরকারের শেষ রক্ষা। সঞ্জয় রাউত মোদী সরকারের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেছেন। নেপাল একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু সংকটে ভারত তাদের পাশে দাঁড়ায়নি। এর ফলে নেপাল ভারতের প্রতি আস্থা হারিয়েছে। এই ধরনের ব্যর্থ পররাষ্ট্রনীতি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। রাউতের এই আক্রমণাত্মক মন্তব্য শুধুমাত্র মোদী সরকারের জন্য নয়, বরং এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতার জন্য একটি বড় সতর্কবার্তা। সব তর্ক বিতর্কের বাইরে প্রশ্ন এখন হলো, নেপালের অভিজ্ঞতা থেকে কি ভারতের রাজনৈতিক কাঠামো যথেষ্ট স্থিতিশীল থাকবে, নাকি সময়ের সঙ্গে মোদী সরকারের ওপরও নেপালের মতো চাপ পড়বে? আর আপনি কি মনে করেন, ভারতে নেপালের মতো অনলাইনে আন্দোলনের হাত ধরে রাজনৈতিক পরিবর্তন মুখোমুখি হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।